ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আবার চলে আসলাম ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার যে প্র্যাকটিস সেট শুরু করেছিলাম তার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। আজকে হচ্ছে আমার 12 নম্বরের প্র্যাকটিস সেট। অলরেডি 11টা সেট কমপ্লিট করেছি। প্রত্যেকটা সেটের প্রত্যেকটা অঙ্ক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যারা অঙ্কে একটু দুর্বল আছো তাদের বলবো এই সেটের অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে, এটুকু বলতে পারি। আজকে আমরা 12 নম্বর সেট শুরু করতে চলেছি। তো 12 নম্বর সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখি। নাম্বার 1, একটি চিড়িয়াখানাতে কিছু পায়রা ও কিছু ঘোড়া আছে। উহাদের মাথা গুনলে হয় 200, যদি পা গোনা হয় তবে হয় 580। বলছে তবে চিড়িয়াখানাতে পায়রা ও ঘোড়ার সংখ্যা কত? ঠিক আছে, এবার দেখো একটা জিনিস বোঝো, 200টা পা গুনলে 200, সরি মাথা গুনলে 200 বলেছে, তাই না? তো মাথা গুনলে যদি 200 হয় তাহলে আমরা এইটুকু তো বুঝতে পারছি যে পায়রা আর ঘোড়া মিলে 200টাই আছে, তার বেশি তো থাকতে পারে না। এবার দেখো অনেকে এটা এলিগেশন পদ্ধতিতে করে, কিন্তু আজকে একটু অন্যভাবে করাবো। দেখো কিভাবে করবে একটু বুঝে নাও। পায়রার কটা পা? আমরা জানি পায়রার 2টো পা আর ঘোড়ার আছে 4টে পা, কিন্তু আমরা যখন বের করবো তখন একটু উল্টো ভাবে করবো। কিভাবে করবো দেখো, প্রথমে পায়রা বের করছি। ধরো প্রথমে পায়রা লেখা আছে, পায়রাটাই বের করি। দেখো পায়রা যখন বের করছি তা আমি কি বললাম, পায়রার 2টো পা আর ঘোড়ার 4টে পা। আমরা যখন পায়রা বের করবো তখন ঘোড়ার 4টে পা, ওই 4 সংখ্যাটা ধরবো। 4 গুণ মোট তো 200, মাথা তো 200, এই 200 দিয়ে গুণ করব 200। এইবার ব্র্যাকেট রাখছি, মাইনাস কত আছে, পা গুনলে হয় 580, এই 580 মাইনাস করব বাই 2। দেখো কত বেরোয়, 400 দুগুণে কত 800, 800 থেকে 580 যদি বাদ দিই থাকে কত তোমার 580 আর 20, 600, 220 থাকে। তাহলে 220 বাই 2 কাটাকাটি করলে কত হবে 110। কত হবে 110। দেখো পায়রা কিন্তু 110 একবারে বেরিয়ে গেল। এবার চলে আসি ঘোড়াতে। ঘোড়ার সময় কি করবো, সেম প্রসেস একদম, 2 নিচে লিখবো। দেখো এবার ঘোড়া যখন বের করছি তখন পায়রার যে 2টো পা সেই 2 সংখ্যা নেব। দেখো 2 এর সাথে যদি আমরা 200 গুণ করি তাহলে হয় 400, যেটা 580 থেকে ছোট, তাই আমরা আগে 580 লিখবো, মাইনাস 2 গুণ 200 লিখবো। তাহলে কত পেলাম 200, 200 সাথে 2 গুণ করে 400, 580 থেকে 400 বাদ দিলে থাকে কত 180 বাই 2। এটা কাটো, কত থাকে 90। তাহলে আমরা কি পেলাম, পায়রা পেলাম 110 আর ঘোড়া পেলাম কত, ঘোড়া পেলাম 90। কোথায় আছে অপশন, অপশনে, তাহলে এটা আছে রাইট অ্যান্সার। নেক্সট 2 দাগ। বলছে এক দোকানদার একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়। একটা দোকানদার একটা দ্রব্য বিক্রি করলে 20% ক্ষতি হয়। যদি সে দ্রব্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করত তার 5% লাভ হতো। বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? দেখো কখনো কোনো দোকানদার তার ক্ষতিটাকে রাখবে না, সে ক্ষতিটাকে তুলবে। তাহলে প্রথমে কি করবে, তার সেই এই যে 20% ক্ষতি এটাকে আগে পূরণ করতে হবে, তারপরে গিয়ে সে 5% কিন্তু লাভের কথা ভাববে। তাহলে আসলে সে যদি 20% তুলতে চায় এবং 5% লাভ করতে চায় তাহলে তাকে বাড়াতে হবে কত, অর্থাৎ বাড়িয়ে নিতে হবে কত 25%। কত নিতে হবে 25%। এই 25% এইটা আর এই 200 টাকা কিন্তু একই, শতকরায় 25 টাকায় আছে 200, শতকরায় 25 টাকায় 200। তাহলে আমরা লিখতেই পারি 25% সমান সমান 200, 1% সমান সমান 200 বাই 25, আর 100% কত, তাহলে 200 ইন্টু 100 বাই 25। পরীক্ষার সময় তোমরা এতটা করবে না, শুধু লিখে দেবে 200 বাই 25 ইন্টু 100, 8 25 200, তাহলে কত 8 100 800। কোথায় আছে উত্তর, অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ। নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। দেখো ঊর্ধ্ব ক্রমানুসার বলতে কি বুঝি, ঊর্ধ্ব ক্রমানুসার অর্থাৎ নিচ থেকে উপরে উঠি, অর্থাৎ ছোট থেকে আমরা বড়। তাহলে আমাদের এটা কি বের করতে দিয়েছে, ছোট থেকে বড়। দেখো আমরা কি জানি, একটা 4টে ভগ্নাংশ দিতে পারে, তার মধ্যে কোনটা ছোট কোনটা বড়, একটা ছোট ভগ্নাংশ অথবা একটা বড় ভগ্নাংশ এরকম বের করতে দিতে পারে। কিন্তু এখানে এই 4টে ভগ্নাংশকে ছোট থেকে বড় সাজাতে বলেছে। দেখো এটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার, তাই না? তার মানে আমাদের প্রত্যেকটা করে দেখাতে হবে। কিন্তু আজকে আমি তোমাদের একটা নিয়ম দেখাবো যাতে তোমাদের এত কঠিন না হয়, খুব তাড়াতাড়ি তুমি করতে পারো। দেখো অঙ্ক কিন্তু যারা যারা ডাব্লিউবিপি দিচ্ছ 30শে নভেম্বর, তাদের বলছি ভাই এই পুজোটা একটু ঘরের দরজা জানলা বন্ধ করে
পড়াশুনো করো, সামনেবার পুজোয় কিন্তু তোমাকে তোমার পাড়ার লোকজনই কিন্তু কোনো না কোনো পূজা মণ্ডপে ডিউটি দিতে দেখবে। অতএব এই কটা দিন কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো চলো আমরা শুরু করি। এটা কিভাবে করতে হয় দেখো। দেখো 5/7, 9/13, 2/3, 8/11। দেখো 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত? 2। 9 আর 13-এর মধ্যে ডিফারেন্স কত? 4। 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত? 1। 8 আর 11-এর মধ্যে ডিফারেন্স কত? 3-এর ডিফারেন্স, তাই না? এবার দেখো 2, 4, 1, 3 এদের লসাগু কত হবে? 12 হবে। আচ্ছা 2 এর সাথে কত গুণ করলে 12 হয়? 6, তাই না? তাহলে 6 আর 5 গুণ করলে কত হয়? 5 6 30। আবার বলছি 2, 4, 1, 3 এর লসাগু হচ্ছে 12। 2 এর সাথে 2 দিয়ে যদি 12 কে ভাগ করি তাহলে কত পাবো? 6। তাহলে সেই 6 যদি 5 এর সাথে গুণ করি 5 6 30। আবার 4 দিয়ে যদি 12 কে ভাগ করি, আমরা লসাগু তো 12 পেয়েছিলাম, তাই না? 4 দিয়ে যদি 12 কে ভাগ করি পাবো কত? উত্তর 3। সেই 3টা যদি আমি 9 এর সাথে গুণ করি তাহলে কত পাবো? 3 9 27। আবার দেখো 1 দিয়ে 12 কে ভাগ করলে তো 12ই পাবো। সেই 12টা যদি আমি 2 এর সাথে গুণ করি তাহলে পাবো 12 2 24, মাথায় লিখে দেবো। 3 দিয়ে যদি 12 কে ভাগ করি তাহলে কত পাবো? 4। তাহলে 4 যদি 8 এর সাথে গুণ করি 4 32। এইবার একটা জিনিস দেখো, আমাদের কি বলছে? ছোট থেকে বড়, এর মধ্যে সব থেকে ছোট কে? 2/3। তারপরে ছোট কে? 9 মানে তার থেকে একটু বড় কে? 9/13। তার থেকে একটু বড় কে আছে? 5/7। তার থেকে একটু কে বড় আছে? 8/11। আচ্ছা এই যে 2/3, 9/13, 5/7, 8/11 এটা কোথায় আছে? দেখো তো কোথায় আছে? অপশন সি, তাই না? 2/3, 9/13, 5/7, 8/11। তাহলে কোথা হবে? কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন সি। নেক্সট 4 দাগ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত এটা জানতে চাইছে। দেখো বলছে পিতার বয়স, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। আচ্ছা পুত্রকে তুমি যদি এক্স ধরো আর পিতাকে তাহলে কত ধরতে হবে? 5 গুণ বলেছে, তাহলে 5x। বলছে 8 বছর পর, তাহলে 8 এরও বাড়বে 8 এরও বাড়বে, তাই না? 8 বছর করে কিন্তু দুজনেই বাড়বে। 8 বছর পর বলেছে মানে দুজনেই 8 বছর করে বাড়বে। কি বলছে? 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। এবার দেখো তাহলে এই হচ্ছে পিতা 8 বছর পরে, আর এই হচ্ছে পুত্র, কিন্তু পুত্রের 3 গুণ পিতা, তাহলে পুত্রের সাথে 3 গুণ করে দেবো, তাই না? এবার দেখো সমীকরণটা করে ফেলি। 5x + 8, 3x + 24। তাহলে কত দাঁড়াচ্ছে? 5x, এখান থেকে যদি 3x নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x থাকছে পরে। আর এই 24 এই 8 ওদিকে গেলে পরে মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে কত? 16। তাহলে x সমান কত দাঁড়াবে? 8 হবে। তাহলে x এর মান কত? 8। তোমরা যদি কি জানতে চাই পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স আমরা তো 5x ধরেছিলাম, তাই না? পিতার কত ধরেছিলাম? 5x। 5x ধরেছিলাম পিতার বর্তমান বয়স, তাহলে 5 গুণ x এর মান বেরিয়েছে 8। 5 8 কত? 40। কোন অপশনটা হবে? অপশন সি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 5 দাগ। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ 7, 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 এবং 16 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 11? তোমাকে প্রশ্ন করেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা। এবার দেখো কি বলছে? 12 দিয়ে ভাগ করলে, তাহলে 12 লিখি প্রথমে। কত ভাগশেষ থাকে? 7, 7টা পরে ভাবছি। 15 দিয়ে ভাগ করলে লিখি 15। আচ্ছা আর কত? 16 দিয়ে ভাগ করলে এই 16। আমরা এই লসাগু করি ফার্স্ট। কত দিয়ে করবো? 2 দিয়ে দিই। 6 দুগুণে 12, 15 যাবে না, 8 দুগুণে 16। আচ্ছা আবার 2 দিয়ে দিই। 3 দুগুণে 6, 15 যাচ্ছে না, 4 দুগুণে 8। আচ্ছা এবার 3 দিয়ে দিই। 3 অক্ষে 3, 3 5 15, 4 যাবে না। এবার দেখো কি কি পেলাম দেখো। 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 4। তাহলে কত হয়? 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, 120 দুগুণে কত? 240। এবার একটা জিনিস দেখো, 12 দিয়ে ভাগ করলে বলেছে 7 ভাগশেষ থাকে, ডিফারেন্স কত? 5। 15 দিয়ে ভাগ করলে কি বলেছে তোমাকে? 10 ভাগশেষ থাকে, ডিফারেন্স কত? 5। আচ্ছা 16 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 11, ডিফারেন্স কত? 5। তাহলে তিনটির যদি ডিফারেন্স 5 থাকে, জাস্ট এই 5 এখান থেকে মাইনাস করো, তাহলে কত হবে? 235। কোথায় আছে? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 6। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 36 বর্গমিটার। বলছে তার পরিসীমা কত মিটার? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার।
দেখো ক্ষেত্রফলের সূত্র এইটা আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে এইটা, তাহলে আমরা সমান সমান দিয়ে এইটা লিখতেই পারি 36√3, তাই না? ক্ষেত্রফলের সূত্র এইটা, ক্ষেত্রফলের মান দেওয়া আছে এইটা, তাহলে এইটা সমান সমান তো এইটা, এইটা ওই সূত্রে বসালেই তবেই তো মান পাবো, তো মান তো দেওয়াই আছে, তাহলে সূত্রটা লিখে আমরা সমান সমান দিয়ে মান লিখতেই পারি। এইবার দেখো বাহু স্কোয়ারটাকে যদি আমি আলাদা করি, বাহু স্কোয়ার, তাহলে কি পড়ে থাকছে 36√3, আর নিচে এইটা চলে আসবে √3। দেখো এই 4 এইখানে যদি বসাই তাহলে এটা ভাগ, তাহলে উল্টে যাবে, তাহলে এইটা হচ্ছে 4 হচ্ছে এখানে বসে যাবে, 3 3 কেটে দিলাম, √3 কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো বাহু স্কোয়ার কত হবে 36 4 144। তাহলে আমরা কি লিখতে পারি, বাহু সমান সমান 100 √144। জানো তোমরা স্কোয়ার উঠলে এটা রুট হয়ে যায়, তাহলে এটা সমান সমান কত দাঁড়ালো 12। তাহলে আমরা বাহুর মান পেয়ে গেলাম কত 12। এবার বলছে পরিসীমা কত, পরিসীমার সূত্র কি 3 ইন্টু বাহু, তাহলে 3 গুণ 12, 3 12 কত 36 মিটার। কোথায় আছে অপশন, অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 7 দাগ, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরের দ্বিগুণ হয় বলেছে। কি বলেছে 4 বছরের দ্বিগুণ, বলছে কত বছরের 4 গুণ হবে। খুবই সোজা অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কিন্তু আসে তোমরা জানো। দেখো 4 বছরের দ্বিগুণ, তাহলে 2 গুণ হয় 4 বছরে, তাই না? পরে কত বলছে দেখো 4 গুণ, 4 গুণ হয় কত বছরে। দেখো 4 গুণ মানে কি, এই এই 2 দিয়ে যদি আমরা 4 কে যদি 4 গুণে নিয়ে আসি তাহলে কিভাবে লিখতে পারি, দেখো 2 এর মাথায় স্কোয়ার দিলে তো 4 হয়ে যায়, তাই না? 2 দুগুণে 4, তাহলে এইটার এটা একই তো, তাহলে 2 এর মাথায় কত লিখলাম 2 লিখলাম, তাহলে 2 গুণ হয় কত 4 বছরে, তাহলে এই 4 সাথে আমরা এই 2 গুণ করব, 4 দুগুণে 8 বছর। অপশন কি, অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 8 দাগ, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে। বলছে দ্রব্যটির ধার্য মূল্য কত, এটা তোমার কাছে জানতে চেয়েছে। দেখো একটা দ্রব্যের ধার্য মূল্য ঠিক করা আছে, সেইটাকে প্রথমে কি করেছে, প্রথমে 12% একবার ছাড় দিয়েছে, একবার 20% ছাড় দিয়েছে, দেওয়ার পরে কি করেছি 704 টাকা বিক্রি করেছে। বলছে তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত, অর্থাৎ দ্রব্যটির গায়ে যেটা লেখা ছিল, অর্থাৎ আগে যেটা ধার্য মূল্য ঠিক করা ছিল সেটা জানতে চাইছি, অর্থাৎ আগে ফিরে যাবো আমরা। দেখো কখনো 12% ছাড় দেওয়া মানে হচ্ছে আমরা লিখি 88/100, 20% ছাড় দেওয়াটাকে আমরা কি বলে লিখি, লিখি হচ্ছে 80/100, এরকম ভাবে লিখি তো। এইবার দেখো অর্থাৎ 12% ছাড় দিয়ে থাকে কত 88/100, 2% ছাড় দিয়ে থাকে কত 80/100। এইবার দেখো জাস্ট আমরা যেহেতু আগে জানতে চেয়েছি, তো জেনে গেছি 88, কিন্তু জানতে চাইছি আমরা 100, জেনে গেছি 80, জানতে চেয়েছি 100, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা প্রথমে কি করবো, এই 704 এটাকে আগে লিখবো, 704 ইন্টু 80/100, সরি এটা জাস্ট উল্টে যাবে, 100/88 ইন্টু 100/80। কেন লিখলাম, দেখো বললাম না জেনেছি এইটা, জানবো এটা, যাকে জানবো সে উপরে, যেটা জেনে গেছে সে নিচে। এইবার দেখো এই একটা শূন্য, একটা শূন্য কেটে দাও। দেখো আমরা কি দিয়ে কাটতে পারি আগে ভালো করে বলো, এই যদি 8 দিয়ে কাটি, এই 8 8টা কত 64, তাই তো, থাকে কত 6, 6টা 4-এর আগে বসলে আবার 64, তাহলে আবার এই 8 দিয়ে কাটলে 8টা 64, অর্থাৎ 8 88-তে 704 হয়। আবার এই 88 এই 88 কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে 100 এখানে, আর এখানে একটা শূন্য, অর্থাৎ 1000। তাহলে জিনিস কি বলছে, দ্রব্যটির ধার্য মূল্য কত, অপশন বি, তাহলে 1000 টাকা। নেক্সট 9 দাগ, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4, কি তারপরে কি বলছে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি, বাস ভাড়া 10% বৃদ্ধি, তাই তো। তাহলে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি, বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত। দেখো অঙ্কটা খুব সোজা, কিন্তু কি হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষার সময় অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে যায় এবং তারপরে ভুল করে। কি করে ভুল করে, দেখো এখানে বলছে বাস ট্রেন, এখানে বলছে ট্রেন বাস, এই জায়গাটায় ভুল করে ফেলো, একটা এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু অঙ্কটা পুরো উত্তর ভুল বেরোবে, এবং সেই ভুল উত্তরটা কিন্তু আবার অপশানে থাকবেও, অতএব ভুলের চান্সটা অনেক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে করবো একটু দেখো। প্রথমে বাস লিখলাম, তারপরে এখানে ট্রেন লিখলাম,
আচ্ছা, বাস ও ট্রেন, আগে বাস তারপর ট্রেন বলেছে, আমরা বাস তারপর ট্রেন লিখেছি। 3:4, তাহলে আমরা এখানে 3 লিখলাম, এখানে 4 লিখলাম। আচ্ছা, 3:4 এটাকে আমরা একটু বাড়িয়ে 300 400 তো করতে পারি। দুটো শূন্য নিয়ে এসেছি, দুটো শূন্য আবার কেটে দিলে তো সেই 3:4 থাকে। এবার দেখো কি বলছে, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি। ট্রেন কোনটা? এইটা। তাহলে এইটা 20% বৃদ্ধি মানে কি? ট্রেন ভাড়া 20% বৃদ্ধি, তার মানে 120/100 লিখবো। আর বাস ভাড়া কত বলছে? 10% বৃদ্ধি। বাস ভাড়া কোথায়? এইখানটায়। 10% বৃদ্ধি মানে 110/100। তাহলে এটা 3, 3 11 33 মানে 330। এটা 4, 4 12 হচ্ছে 48, 480। এই শূন্য কেটে দিলাম, তাহলে কি থাকছে? 33:48, তাই মানে 33:48। আচ্ছা, আমরা যদি এটাকে 3 11 33, 3 16 48, তাহলে কি দাঁড়ালো? 11:16। কোথায় আছে অপশন? অপশন সি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগ, একটি নৌকা স্রোত অনুকূলে 4 ঘন্টা একটি দূরত্ব অতিক্রম করে। একটা দূরত্ব বলেছে, দূরত্বটা কতটা সেটা কিন্তু বলা হয়নি। অতিক্রম করে, আবার একই দূরত্ব স্রোতের প্রতিকূলে 5 ঘন্টা অতিক্রম করে। আবার বলছে একই দূরত্ব স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় অতিক্রম করে। বলছে যদি স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার বেগ কত, এটা জানতে চেয়েছে। দেখ, এখানে তো কোনো নির্দিষ্ট দূরত্বের কথা কিছু বলা হয়নি, তাই না? বলেছে একটি দূরত্ব, দূরত্বটা আমরা জানি না, তো অনেকে একটি দূরত্ব সমান সমান এক্স কিমি ধরে নেয়। এখানে আমরা কিচ্ছু করবো না, শর্টকাট মেথড দেখো, 4 ঘন্টায় আর 5 ঘন্টায় কি লিখবো? 4 + 5, ঠিক আছে। এইবার দেখো 5 - 4, অর্থাৎ বড় থেকে ছোট মাইনাস করলাম। আর এইটাকে ব্র্যাকেটে রেখে কি বলেছে? স্রোতের বেগে 2 কিমি/ঘন্টায়, এই 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি দাঁড়ালো আমাদের? 5 আর 4 9, 9 দুগুণে কত? 18, নিচে 1, নিচে 1 এর তো কোনো দাম নেই, তাহলে কি হবে অ্যান্সার? 18। কোথায় আছে অপশন? অপশন বি। তাহলে 18 কিমি/ঘন্টা। আর একবার বলছি কি করতে হবে, এরকম টাইপের অঙ্ক থাকলে যে দুটো ঘন্টা বলবে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ, এবং সেই দুটো ঘন্টা নিচে মাইনাস করে দিতে হবে, ব্যাস এইটাই তোমার কাজ, আর কিচ্ছু নেই। এক্স টেক্স কিচ্ছু ধরতে হবে না, ঠিক এই পদ্ধতিতে করলে পরে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। নেক্সট 11 দাগ, 4টি পরপর জোড় সংখ্যার গড় 27, তাদের মধ্যে বৃহত্তম কোনটি? দেখো, এই অঙ্কগুলো জোড় বলুক আর বিজোড় বলুক, আমি আজকে তোমাকে একটা সিস্টেমে শিখিয়ে দেবো, তুমি সেইভাবে যদি করো তাহলে জোড় এবং বিজোড় যাই বলুক না কেন কখন তোমার ভুল হবে না। দেখো কি বলছে, 4টি পরপর জোড় সংখ্যা, 4টে লিখছি আমরা, x+2, x+4, x+6, x+8। এ তুমি বলতে পারো যে বিজোড় হলে কি তাই লিখবো? হ্যাঁ, বিজোড় হলে তাই লিখবো। দেখো আগে বুঝাই কেন। দেখো, আমি যদি মনে মনে এক্স এর মান 2 ধরি, তাহলে তার সাথে 2 যোগ করলে কত হয়? 4ই হয়, জোড় সংখ্যা পেলাম। আবার এক্স এর সাথে এক্স কে যদি 2 ধরি, 4 যোগ করলে কত পাই? 6 পাই, তাই না? তাহলে জোড়ই হচ্ছে। এইবার এই 4টে যদি এখানে জোড় সংখ্যা না বলি, বলতো বিজোড় সংখ্যা, তাহলেও আমি তাই করতাম, এই x+2, x+4, x+6, x+8 এভাবে লিখতাম। কেন লিখতাম? দেখো, এক্স এর মান আমি তখন মনে মনে 1 ধরবো, আর ওই 2 কত হলো? 3 হলো। এক্স এর মান তো 1 + 4 কত হলো? 5 হলো। এক্স এর মান 1 + 6 কত হলো? 7 হলো। হলো তো সব পরপর বিজোড়। তো তুমি জোড় আর বিজোড় তোমার কাছে যেটাই বলুক না কেন, তুমি কিন্তু এই x+2 দিয়ে শুরু করবে, ঠিক আছে? এবার যতগুলো বলবে ততগুলো। এবার আমাকে কি বলেছে? পরপর 4টি জোড় সংখ্যার গড় 27। তাহলে এই হচ্ছে 4টি সংখ্যার গড়, আমরা জানি যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ। কত বলেছে আমাদের? 27 বলেছে। এই হচ্ছে 27 লিখে দিলাম। এবার আমরা জানি 4টে এক্স আছে, 4x প্লাস 4 আর 2 6, 6 12 8 20/4 = 27। তাহলে আমরা লিখতেই পারি 4x + 20 = 4 7 28 8, হাতে আমার 2, 4 2 8 আর 2 10, 108। তাহলে 4x = 88। তাহলে x = কত দাঁড়াবে? 88/4, অর্থাৎ কত দাঁড়াবে? কত? 22, 22। তাহলে x এর মান দাঁড়ালো কত? x এর মান দাঁড়ালো 22। এবার তোমাকে বলছে বৃহত্তম কোনটা? আমরা জানি, বুঝতেই পারছি এটাই হচ্ছে বৃহত্তম, অর্থাৎ x+8 হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড়, তাই না? তাহলে x এর মান আমরা কত পেলাম? 22 + 8 = কত হবে? 30। কোথায় আছে অপশন? অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 12 দাগ, একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে, এবং কি বলছে দেখো, তাদের মূল্যের অনুপাত বলেছে 13:11:7 হলে 50 পয়সার সংখ্যা কটা, এটা জানতে চেয়েছে। অঙ্কগুলো খুবই সোজা, এবং পরীক্ষা কিন্তু তোমরা দেখো ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু এই অঙ্কগুলো আসে। এইবার দেখো,
আমাদের প্রথমে এটা কিন্তু বলেছে মোট মুদ্রা 378টা, আর এটা বলেছে মূল্যের অনুপাত। তাহলে আমরা প্রথমে লিখি মূল্যের অনুপাত, তেরো 11:7। এবার আমরা মুদ্রার অনুপাত বের করব। মুদ্রার অনুপাত দেখো 13 টাকা করতে গেলে পরে 1 টাকা 13টাই নিতে হবে, তাহলে 13 গুণ 1 আমরা লিখতেই পারি। দেখো 11 টাকা বানাতে গেলে 50 পয়সা 1 টাকায় দুটো লাগে, তাহলে 11 টাকায় কত লাগবে? 11 গুণ 2, 11 গুণ 2। আর 1 টাকায় 25 পয়সা লাগে 4টে, তাহলে 7 টাকা করতে গেলে লাগবে কত? 7 গুণ 4, তাহলে 13, 22, 4 7 28। আচ্ছা, আমরা যদি অনুপাতের একক এক্স ধরি, তাহলে আমরা তো লিখতেই পারি এটাকে না, 13x 22x প্লাস 28x, এইটাই তো সমান সমান 378, তাই না? এই যে বলছি 378টি মুদ্রা, তাহলে আমাদের এখান থেকে কত থাকে? 28, 22, 28 আর 2 30, 20, 50, 63, 63x সমান সমান 378। তাহলে x সমান সমান কত থাকে? 378 বাই 63, এটা দিয়ে এটা কাটলে কত হয়? 6। সুতরাং x সমান সমান আমরা লিখতেই পারি 6। এবার তোমার কাছে প্রশ্ন করেছে 50 পয়সার সংখ্যা কটা? আমরা 50 পয়সা কটা দেখেছি এখানে? কটা 50 পয়সা অনুপাত কটা? 22। অনুপাত কিন্তু সংখ্যা না, 22। 22 মানে আমরা এখানে লিখেছিলাম কত? 22x। তাহলে এই 22x মানে হলো 22 গুণ 6, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 6 দুগুণে 12 একে 13, 132। কোথায় আছে অপশন? অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ 50 পয়সা 132টি আছে। 50 পয়সার তাহলে সংখ্যা কটা? 132টি। নেক্সট 13 দাগ। এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় পাবে, ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক, এটাও একটা কোনো পরীক্ষায় এসেছিল, আমি সেখান থেকেই কিন্তু এটা তুলেছি, অর্থাৎ পরীক্ষা আসাই অঙ্ক এটা। আমি আগে 12টা যে অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করিয়েছি। তোমরা এবার বাড়িতে বসে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি তোমাদের বোঝানোর জন্য, অর্থাৎ সবাই তো মোটামুটি অঙ্ক সব পারে না, তো যাই হোক যারা নতুন, অর্থাৎ অঙ্ক নিয়ে যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য আমি খুব ধরে ধরে অঙ্কগুলো করিয়েছি। তার জন্য কিন্তু সময় লেগেছে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, কিন্তু তোমাদের একদম সময় লাগবে না, 30 সেকেন্ড 40 সেকেন্ড অথবা আরো শর্টেও করা যাবে। তো যাই হোক আমরা পরের অঙ্ক আসি। দেখো কি করবো, প্রথমে 3 দুগুণে 6, 1 মাইনাস করলে কত থাকে? 5/3, গুণ চিহ্ন দিই। 5 দুগুণে 10, 10 থেকে 3 মাইনাস করলে কত হবে? 7/5, গুণ চিহ্ন দিই। 7 দুগুণে 14, 14 থেকে 5 বাদ দিলে কত হবে? 9/7। দেখো এইবার গুণ চিহ্ন দিয়ে ডট 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 দিয়ে আমরা এখানে লিখতেই পারি। দেখো 1001-এর সাথে 2 গুণ করলে কত হবে? 2002। আচ্ছা 2002 থেকে যদি আমি 999 বাদ দিই, তাই তো? এবার দেখো 9 কত? 12 হবে, 3 হাতে আমার কত? 1, 9 রেখে 10, 10 10 মিলে গেল 0, হাতে আমার 1, 9 রেখে 10, 10 10 মিলে গেল 0, হাতে আমার 1, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে এখানে কি দাঁড়াবে? দেখো 1003/1001, এই তো থাকবে, আর তো কিছু নেই। দেখো এখানে এইবার আমরা কি করতে পারি, দেখো এটাও গুণ চিহ্ন দাও। দেখো কিভাবে করব, এই 5 এই 5, এই 7 এই 7, তাহলে এই 9 এই 9 এই, এরকম করে কেটে যাবে। অর্থাৎ আমরা কি বোঝাতে চাইছি, অর্থাৎ দেখবে তুমি প্রথমে তাকিয়ে দেখবে প্রথমটা কোথায় মানে রয়ে গেছে সংখ্যা, নিচে রয়ে গেছে, তাই না? তাহলে এটা কিন্তু নিচেই থাকবে। যদি প্রথম জায়গাটা যদি নিচে থাকে, তাহলে শেষেরটা উপরে থাকবে। দেখো উপরে কিন্তু 1003 কিন্তু রয়ে যাচ্ছে, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? এইটাই হবে 1003/3, অর্থাৎ 1003/3 কোথায় আছে? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 14 দাগ। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত সেমি, এটা জানতে চেয়েছে। দেখো আমি প্রথমেই বলি, আমি এই টাইপের অঙ্কগুলো বারবার সেটে রাখছি, তার কারণ পরীক্ষায় কিন্তু আসার মতন খুব গুরুত্বপূর্ণ বলে কিন্তু অঙ্কগুলো রাখছি। এবার আমি বলছি যে আয়তক্ষেত্রের পরিসীমা, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার মধ্যে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ থাকে, তাই না? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আয়তক্ষেত্রকে পরিসীমাটাকে যখনই বলবে না, কারণ আমি বারবার করে বলছি, আগেও বলেছি পরিসীমা যা বলবে তাকে সবসময় 2 দিয়ে ভাগ করে দাও। এই দেখো পরিসীমা কত আছে? 34, তাকে 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে কত পেলাম? 17 পেলাম। কেন 2 দিয়ে ভাগ করলাম? দেখো পরিসীমার মধ্যে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, তো আমাদের একটা দৈর্ঘ্য একটা প্রস্থের মান যদি আমরা জেনে যাই, তো দৈর্ঘ্যের প্রস্থ তো দুটো দৈর্ঘ্য মানে কি, দুটো দৈর্ঘ্যের মান একই তো থাকবে না? তাহলে আমি একটা দৈর্ঘ্যের যদি মান এবং একটা প্রস্থের যদি মান জানি, তাহলে আর কিছু লাগে না, সমস্ত অ্যান্সার কিন্তু বের করা যায়।
এবার দেখো আমি কি করলাম, এখানে কিন্তু এই যে 17 এর মধ্যে একটা দৈর্ঘ্য একটা প্রস্থের মান আছে। আবার বলেছে ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এমন দুটো সংখ্যা নেব যাদের গুণ করলে পাই 60 আর যাদের যোগ করলে পাই 17। দেখো 12 আর 5, তাই না? 12 আর 5 নিতেই পারি। দেখো 5 12 কত 60, আর 12 আর 5 যোগ করলে কত হয় 17। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু পেয়ে গেছি। এবার কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে। কর্ণের সূত্র কি আয়তক্ষেত্রের? √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। 12 12 144, 5 5 25, অর্থাৎ 169 √ তাহলে কত হলো 13। তাহলে কর্ণের মান কত পেলাম আমরা? 13 পেলাম। কোথায় আছে? অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 15 দাগ, আজকের সেটের শেষ অঙ্ক। দেখো অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকার হয়, তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করো। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু আমি তোমাদের জন্য সেট কিন্তু এরকমভাবেই তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা এই অঙ্কগুলি মানে প্র্যাকটিস করো। আমি 15টা করে নিয়ে আসি, তোমরা 15টা অঙ্কই প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষায় তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে। তো আজকে শেষ অঙ্কটা দেখি কি আছে। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 500 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 30 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, এখান থেকে এইটুকুনি পর আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা ট্রেনের গতিবেগটা বের করতে পারি। তাহলে জানি একটা ট্রেন একটা সেতু অতিক্রম করা মানে কি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 500 প্লাস 100 সমান 650 মিটার। এই 650 মিটার অতিক্রম করতে তার সময় লেগেছে 30 সেকেন্ড। তাহলে 30 দিয়ে ভাগ করবো, 0 0, তাহলে 65/3 মিটার পার সেকেন্ড কিন্তু এটা হবে। কেন? কারণ মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করছি, অর্থাৎ দূরত্বকে যদি সেকেন্ড দিয়ে ভাগ করি তাহলে আমরা কে পেয়েছি? এটা কিন্তু পেয়েছি গতিবেগ। এবার পরের লাইনটা পড়ি। বলছে সেই ট্রেনটি, অর্থাৎ ট্রেনটি 370 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে? আবার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত ছিল? 150 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 370, তাই না? তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 300 400 520। তাহলে এই 520 মিটার টোটাল যেতে হবে। দেখো এই 520 মিটার কোন গতিবেগে যাবে? দূর থেকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা সময় পাই। আমাদের কাছে তো সময় জানতে চেয়েছে, এই যে কত সময় লাগবে, তাই না? কত সময় লাগবে, তাহলে গতিবেগ তো আমরা বের করে রেখেছি। এই যে 65/3। দেখো 520 ভাগ গুণ হয়ে যাবে, যদি নাও করি 3, আর এইটা হচ্ছে 65, তাই না? এবার দেখো 5 দিয়ে কাটি, 5 13, 5 অক্ষে 5, 0 4 5 20, 8 13 104। তাহলে 3 কত? 24 সেকেন্ড। কত সেকেন্ড লাগবে? তাহলে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটা 24 সেকেন্ড সময় লাগবে।